নমস্কার। আজকে আমরা এসেছি প্রাক্তন অধ্যাপক গিরিবান বিশ্বাস মহাশয়ের বাড়িতে। শিলচরের সামাজিক রাজনৈতিক আন্দোলনে বা কর্মকাণ্ডে বলা যায় একটি অন্যতম নাম গিরিবান বিশ্বাস। রয়েছে অনেক জীবন কথা তার জীবনের, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক জীবন। আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলবো। বয়স হয়েছে অনেক, তবু আমাদেরকে তিনি সময় দিয়েছেন। শরীরটা ভালো নয়, অসুস্থতার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। নমস্কার স্যার, ঈশান বাংলায় আপনাকে স্বাগত। স্যার, আপনি আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে যখন 1961 ভাষা আন্দোলন, সেই সময় আপনি একজন তরুণ তরতাজা যুবক, সেই সময় হয়তোবা কলেজে পড়ছেন, সেরকমও তো হতে পারে। তো সেই ভাষা আন্দোলনের একটু প্রেক্ষিতটা আমাদের কাছে বলবেন, তারপরে না হয় আমরা ভাষা আন্দোলনটা তো হঠাৎ করে যে সার্কুলার আসাম সরকার, তৎকালীন আসাম সরকার সার্কুলার জারি করলো আর আন্দোলনটা শুরু হয়ে গেল তেমন তো নয়, তার একটা সলতে পাকানোর ব্যাপার আছে। তো সেই জায়গাটা একটু বলুন। উনিশশো ষাট ইংরেজি, তখন আমরা জাস্ট বিএ পরীক্ষা দিয়েছি। আর ওই সময় তারিখগুলো মনে নেই আমার, আসাম বিধানসভা থেকে আসামের সরকারি ভাষা সম্বন্ধে একটা আইন প্রণয়ন করা হয় এবং সেখানে পরিষ্কার যে আসামের একমাত্র ভাষা হচ্ছে অসমীয়া ভাষা এবং সমস্ত আসামের মানুষকেই অসমীয়া ভাষাকে মেনে নিতে হবে। এটার সাহিত্য বাংলাতে যে সাহিত্য ইংরেজিতে যে হঠাৎ এটা হয়ে গেছে এটা না, কারণ স্বাধীনতার সঙ্গে সঙ্গেই যাকে বলা হয় অসমীয়া যাকে মনে করেন যে ফাদার অফ দেয়ার নেশন, গোপীনাথ বরদলৈ মহাশয় এবং আরও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বিধানসভার বাইরে এবং বিধানসভার ভিতরে দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করেছিলেন তারা যে আসাম ফর আসামিস। এবং আসামের মধ্যে যারা বসবাস করবেন তাদেরকে অসমীয়া শিখতে হবে, অসমীয়াতে তাদেরকে কথা বলতে হবে। এই ছিল সাবস্টেন্স আর কি। পুরো স্টেটমেন্ট আছে আমার কাছে, তোমরা যদি বলো স্টেটমেন্টটা আমি পড়তে পারি এখানের মধ্যে। এটা হচ্ছে এখানে দিক নির্দেশ আসামের জন্য গোপীনাথ বরদলৈর, এবং এইটারই ফল প্রকাশ পেল 1960 ইংরেজিতে বিধানসভায় প্রস্তাব পাশ করা হলো। এর আগে আসামের মধ্যে প্রচুর পরিমাণে এটা নিয়ে ব্রহ্মপুত্র ভ্যালিতে আলাপ আলোচনা হয়েছে, শিক্ষক মহলে, শিক্ষা সাংস্কৃতিক মহলে, রাজনৈতিক মহলে, সামাজিক মহলে, যে আসামে অসমীয়া ভাষা করতে হবে সেটা সুন্দর সাহিত্য ইংরেজিতেই একেবারে বিধানসভায় আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে এটাকে ঘোষণা করা হলো। এবং এইটার প্রতিক্রিয়া, যেহেতু আমাদের বরাক ভ্যালি এটা বাঙালি অধ্যুষিত অঞ্চল, যদিও অন্য ভাষাভাষী লোকরা এখানের মধ্যে আছে, ডিমাসা আছে, মণিপুরি আছে, মূলত বাংলাভাষী, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তখনই দেখা আরম্ভ করে, কিন্তু কোনো কিছু প্রকাশ পায়নি তখনও। যেটা কিছু কিছু এইটা ইন্টেলেকচুয়াল মহলে বা যারা সমাজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি তারা কথা বলেছেন এই সমস্ত ব্যাপারে, ভালোভাবে নেননি তারা এটা, কিন্তু কোনো ধরনের কোনো আন্দোলন তখনও প্রকাশ পায়নি। কোনো কোনো জায়গায় ছোট ছোট কোনো মিটিংয়ের মধ্যে হয়তো প্রস্তাব পাস হয়েছে, এগুলো কোনো রেকর্ডেড কিছু নেই, কিন্তু এইগুলো হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে, এগুলো হয়েছে। ট্রাইবেলদের মধ্যেও এটা প্রতিক্রিয়া হয়েছিল,
বিশেষ করে নর্থ কাছাড় হিলসে, তারপরে কার্বি আংলংয়ে এবং অন্যান্য যে স্টেটগুলো ট্রাইবাল স্টেট যেগুলো ছিল, যেগুলোকে 1874 ইংরেজিতে ব্রিটিশরা ওই সমস্ত ট্রাইবাল স্টেটগুলোকে এক করে একটা আসাম রাজ্য তৈরি করেছিল, সেই ট্রাইবেলদের মধ্যে বিরাট প্রতিক্রিয়া এটা দেখা দেয়, যার ফলে ক্রমাগত এক এক করে ট্রাইবাল অঞ্চল, যেটা নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, এগুলো সব আলাদা হয়ে যায়। আর তখন থেকে আরম্ভ হয় এবং তারপরে ক্রমে একের পর এক রাজ্য আসাম থেকে তারা বিচ্ছিন্ন হতে থাকে তখন, এবং শেষ পর্যন্ত ওই বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্র ভ্যালি, এই দুই ভ্যালি নিয়েই হলো আসাম। তো 60-এর আগে 61-এর আগে তো একটা দাঙ্গা হাঙ্গামার ব্যাপার একটা হয়েছে। এটা তো ওইটাই বলছি তখন, যে ভাষার প্রস্তুতি হিসাবে, কারণ ব্রহ্মপুত্র ভ্যালিতেও বেঙ্গলি বাংলাভাষীর সংখ্যা প্রচুর, এবং সেখানেও কিছু 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 বিক্ষিপ্তভাবে এটা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে, কিন্তু কোনো অর্গানাইজ ফর্মে কিছুই নাই যেমন। আর এটা আসামের ক্ষেত্রে এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার যে এটাকে আমরা বলি ডেসেনিয়াল ফিনোমেনন। প্রত্যেকটা স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা দশকেই একটা না একটা ঘটনা ঘটেছে। যেমন 85 ইংরেজিতে একটা বিশাল দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে নেহরু লিয়াকত প্রেক্ষে আবার তারা ঘুরে এসেছিল এখানের মধ্যে, এটা 1950-এ। তারপরে 1960 আরেক দশক, যেই মুহূর্তে 60 শুরু হয়ে গেল সেখানের মধ্যে এটাকে বলে ভাষা দাঙ্গাই বলা হয়, এটাকে, যে এবং নাম হলো বাঙাল খেদা আন্দোলন। এটা বাঙাল খেদা আন্দোলন, ভয়ঙ্কর রূপ এটা। তখন খালি মুসলিমদের চাইতে বরঞ্চ তখন বেঙ্গলি হিন্দু যারা, তারা সবচেয়ে বড় শিকার হয়েছিল। যেমন জায়গাটার নাম তো ভুলে যাচ্ছি, বিশাল একেবারে সাংঘাতিকভাবে ইয়ে হয়েছিল, ঘুরেশ্বর, তারপরে রঙ্গিয়া, এই সমস্ত অঞ্চলের মধ্যে, মানে যেখানে বেঙ্গলিরা ছিল সেখানের মধ্যে ঘর বাড়ি জ্বালিয়ে হাজার হাজার মানুষ ঘর ত্যাগ করেছে। কেউ পশ্চিমবঙ্গে গেছে, কেউ ব্রহ্মপুত্র বলে, কেউ আসাম আমাদের কাছাড়ের মধ্যে এসছে। কাছাড়ের মধ্যে এসে তাদের ক্যাম্পের মধ্যে রাখা হয়েছিল, বিভিন্ন ক্যাম্পের মধ্যে তাদেরকে রাখা হয়েছিল। প্রচুর পরিমাণে, মানে এইরকম বিভৎস দাঙ্গা কোনো সভ্য সমাজে, সভ্য জগতের মধ্যে চিন্তা করা যায় না আর কি। এটা প্রস্তুতি হচ্ছিল। তারপরে ওই সময় আমরা বিয়ে পরীক্ষা দিয়ে আমরা চলে যাই বাইরে একটু বেড়াতে, ব্রহ্মপুত্র ভ্যালিতে যাই। কিন্তু এই সমস্ত যখন দাঙ্গা হয় তখন আমরা ওই গুয়াহাটি ছেড়ে তারপর আমরা শিলংয়ে চলে যাই। কিছুটা যখন স্থিমিত হয়েছে তখন আমরা ওইখান থেকে যখন আসছিলাম শিলং থেকে, তখন তো এদিকে কোনো রাস্তা ছিল না। ওই শিলং থেকে বায়া গুয়াহাটি বাসে এসছি, তারপরে গুয়াহাটি থেকে ট্রেনে আমরা এসছি। তো ট্রেনে আসবার সময় গুয়াহাটি থেকে যখন আসি, একেবারে লামডিং পর্যন্ত ডান দিকে বা দিকে যে সমস্ত বেঙ্গলি গ্রাম ছিল, মানে অস্তিত্ব নেই। দেখা যায় যে ঘর বাড়ি জ্বালানো, এখানে হাজার হাজার ঘর বাড়ি জ্বালানো এখানে সমস্ত কিছু থেকে। এটা বিরাট একটা আমাদের মনের ভিতরে, ইয়ং ছেলে আমাদের মধ্যে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কিন্তু কিছু করবার ছিল না তখন। এবং এই খুব দুঃখ সমস্ত কিছু নিয়েই বাড়িতে আমরা এলাম আর কি। এটারই একটা ঘটনা, এইটারই কানেকশনে একটা বড় ঘটনা হলো যে শিলচরে আসার পর আমরা 60-র ব্যাচ যারা কি 60-তে যারা আবার বিয়ে পরীক্ষা দিয়েছিলাম, এর মধ্যে বিশেষ করে আমি এবং সুবিমল চৌধুরী, আমার বন্ধু এখন নেই, প্রয়াত সুবিমল চৌধুরী, আমরা হঠাৎ শুনি যে গভর্নর শ্রীনাগেশ কাছাড়ের মধ্যে আসছেন। মানে এটা প্রলেপ দেবার জন্য আর কি, এই যে বাঙাল খেদা আন্দোলনটা হয়েছে এটা একটা প্রলেপ দেবার জন্য। তখন আমরা কোনো অর্গানাইজেশন নেই, আমরা তখন আমরা ওই
60 বেড যারা আমরা কয়েকজন, আর কে কে ছিল আমার নাম মনে নেই, এবং আমাদের জুনিয়র যারা, আমরা সবাই মিলে তো ঠিক করলাম শ্রীনিবাসকে ছাড়বো না, ওইটাকে ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশন দিতে হবে। চলো রে চলো 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 বাস, আমরা সব সদরঘাটে আমি দেখি, তখন তো ইয়ে ছিল না, ব্রিজ ছিল না, হ্যাঁ, নৌকা ছিল, জুড়িন্দা ছিল, হ্যাঁ জুড়িন্দা ছিল। তখন আমরা এখানে এই এখন যেখানে শনিবারে আছে ওইখানের মধ্যে একটা নালা ছিল, নালার ওই পারে আমরা সমস্ত ছেলেরা লাইন করে আমরা দাঁড়িয়ে আছি যে সিনেগা ছেলে করে থাকে, আমরা ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবো। কিন্তু খুব ডিসিপ্লিন, আমি এবং সুবিমল বলছি যে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতে পারবে না। ওইখানে দাঁড়িয়ে নিয়ম শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ব্ল্যাক ফ্ল্যাগ আমরা দেখাবো, কোনো কিছু আমরা করতে যাবো না। কেন ব্রহ্মপুত্র উল্টে যে কাজ করেছে সেটা আমরা করবো না। ওই সময় তার 3-4 দিন আগে করিমগঞ্জের মধ্যে ছাত্ররা কে একটা ব্যাপারে আন্দোলন করেছিল, এবং তখন এখানে KPS মেনন, একজন আইজিপি, সম্ভবত আইজিপি, তিনি সাংঘাতিকভাবে অত্যাচার করেছিলেন সেই ছাত্রদের উপরে। এটা কি বলবো, মানে KPS মেননের নাম শুনে মানে বিভীষিকা ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, যে মেনন আসছে রে মেনন আসছে, বলতে সব ভাগো 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 ভাগো। তো আমরা যেখানে যখন প্রস্তুতি নিচ্ছি ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবো, হঠাৎ সেই মেনন এসে হাজির হয়েছেন এখানের মধ্যে। এসে কি করেছেন, এলো পাতাড়ি, তার হাতের মধ্যে একটা ছোটো লাঠি ছিল, এলো পাতাড়ি লাঠি চালানো আরম্ভ করেছেন। তা আমি তখন সঙ্গে সঙ্গে গিয়ে তার লাঠি ধরেছি, ধরে আমি বললাম যে হোয়াট ইউ আর ডুইং, ইউ আর এ সিনিয়র অফিসার, উই আর টু লার্ন ডিসিপ্লিন ফ্রম ইউ, অ্যান্ড ইউ আর ইউর সেলফ ব্রেকিং দ্য ডিসিপ্লিন। আমরা এখানে হয়তো শান্তভাবে দাঁড়িয়ে আছি ছেলেরা, আমরা উইল এক্সারসাইজ আওয়ার রাইট, আর আপনি এভাবে লাঠি চালাচ্ছেন কিছুর জন্যে। আমি আর ধরেছি, আর লিভ ইট তিনি বলছেন, আমি তো ছাড়ছি না তখন থেকে। এবং এমনভাবে তার ইগোর মধ্যে লেগেছে আর কি, যে হঠাৎ দিকে তিনি কাঁপতে 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 পড়ে যাচ্ছেন, তারপর অন্য পুলিশ অফিসাররা ধরেছে, এবং সঙ্গে সঙ্গে বাইরে আমরা ভাবতে পারিনি তিনি, বাইরে আমরা ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছি, কালো ফ্ল্যাগ আমরা দেখিয়ে দিয়েছি তখন। তো এটা হওয়ার পরে কি হয়েছে, আমরা সব ছত্রভঙ্গ হয়ে গেছি, সব জার্জি আমরা সব চলে আসছি তখন। সুজিত চক্রবর্তী বলে একটা ছেলে ছিল আমাদের 1 বছরের জুনিয়র, সম্ভবত 1 বছরের জুনিয়র। পরবর্তীকালে সে আর্মিতে জয়েন করেছিল, কর্নেল হয়ে রিটায়ার করেছে। তার বাবা ছিলেন নর্মাল স্কুলের সুপারিনটেন্ডেন্ট, তার বড় ভাই ছিলেন পলিটেকনিকের প্রিন্সিপাল আশুদা। ছেলেটা খুব অ্যাক্টিভ ছেলে ছিল আগে। তাকে অ্যারেস্ট করে নেয় সুজিতকে, আর আমরা সব পালিয়ে যাই। তারপরে আমাকে আমার বন্ধু, একজন বন্ধুর বড় ভাই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি করতেন, এবং বন্ধুর বোনের জামাই তিনি যখন ডিএসপি ছিলেন। এদের বাড়ির সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল, আমাকে খুব স্নেহ করতেন। ডিএসপি ছিলেন যদি ছিলেন, উনি আমাকে খুব স্নেহ করতেন, শালা শালা বলতেন আমাকে। আমাকে একটা খবর পাঠানো হয়েছে যে ডোন্ট কাম আউট, তুমি কিন্তু অ্যারেস্টেড হয়ে যাবে, কারণ তোমার সম্বন্ধে সাংঘাতিকভাবে করা নোট KPS মেনন দিয়ে গেছে, তোমাকে খোঁজা হচ্ছে। আমরা তখন বিলপাড় থাকতাম, বিলপাড় মানে রাধামাধব আখড়ার উল্টা দিকে যে একটা দিকে আছে, ওইখানে থাকতাম, মাসির বাড়িতে থাকতাম আমি। তো তখন বাড়িতে বসে প্ল্যান করলাম যে যদি পুলিশ আসে তাহলে কী করবো। তখন প্ল্যান করলাম ওই যে পাশে দিয়ে একটা ইয়ে আছে, বাঁশের বেড়া আছে, ওই দিয়ে টপকিয়ে ওইদিকে বেরিয়ে যাবো, তখন যদি পুলিশ আসে আর কি। যাই হোক, পুলিশ আর আসেনি। তখন সতীন্দ্রমোহন দেব তিনি দেখলেন যে এই সমস্ত ইয়ং ছেলেরা এদেরকে একটাকে অ্যারেস্ট করে নিয়েছে, বাকিদের কুদছে, তার মধ্যে যাকে পাচ্ছে তাকে মারছে পুলিশ। তিনি ইন্টারভেন করলে পুলিশের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বললেন যে আর এই বাচ্চা ছেলেগুলো এই সমস্ত করেছে, বাদ দিন, এগুলো নিয়ে মারামারি কাটাকাটির দরকার নাই, এটাকে একটা মীমাংসা করা দরকার। তো তখন তো সতীন্দ্রমোহন দেব প্রতিষ্ঠিত নেতা ছিলেন শিলচরের, তার কথা পুলিশ এগ্রি করলো, এবং তিনি বললেন যে তাহলে সবাইকে ডাকো, ডেকে তারা সারেন্ডার করুক, মাপ চাক। তো তিনি পাঠালেন, সবকে পাঠিয়ে তারপরে ডাকলেন। তাই বললেন না, চট করে আমি মাপ চাইব না। ঠিক আছে, দুঃখ প্রকাশ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা তোমরা আসো। তো মিউনিসিপ্যালিটির মধ্যে আমরা গেলাম, সব গিয়ে ওখানে মিটিংয়ের মতো হলো। আমরা বললাম যে আমাদের মনের ভিতরে এরকম একটা খুব, আমরা যে দৃশ্যটা দেখে এসেছি,
সেটা তো বলতে পারি না আমরা। ওদিকে এটা স্পন্টেনিয়াস রিয়াকশন আমাদের হয়ে গেছে, আমরা করে নিয়েছি। আমরা এত ভালো মন্দ এগুলো এত বিচার করতে যাইনি আমরা এটা করেছি। তারপর যাই জিনিসটা শেষ হয়ে যায়। তারপরে কিছুদিন পর পত্রিকার মধ্যে খবর হলো যে ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন। ইন্দিরা গান্ধী এসছেন আলিপুরদুয়ারে। আর তো আমরা তখন এখানে রিফিউজি যারা আছে তাদেরকে নানাভাবে সেবা করার জন্য ব্যস্ত। অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ কলেরা হয়ে যাচ্ছে, কেউ হয়েছে। এখানে ডাক্তার আনবার জন্য ডাক্তারকে নিয়ে যাওয়া, তারপরে তাদের চিকিৎসা বন্দোবস্ত করা, এগুলো আমরা করছিলাম। মাঝে মাঝে বন্ধু বান্ধবরা মিলে শহরের মধ্যে আসতাম, আড্ডা মারতাম, চলে যেতাম। তো পত্রিকার মধ্যে বেরিয়েছে ইন্দিরা গান্ধীকে এইভাবে সাংঘাতিকভাবে হেনস্থা করেছে আলিপুরদুয়ারে। ওর কাপড় টাপড় টেনে ফেলেছিল ওইখানে আলিপুরদুয়ারে, আসামের ঘটনা। উত্তরবঙ্গ, হ্যাঁ হ্যাঁ, কারণ অলরেডি উত্তরবঙ্গে হাজার হাজার মানুষ গেছে, তো তখন এদের অবস্থা দেখেছে এরা রিফিউজি হিসাবে, শরণার্থী হিসাবে। তো এরকম মজার ব্যাপার। তার দুই একদিন পরে খবর দিল যে ইন্দিরা গান্ধী শিলচরেও আসছেন। আমি আর সুবিমল আমরা দুই তিনজন তখন ওই সেন্ট্রাল রোড থেকে আসছি। প্রেমতলাতে এসে দেখছি একটা সিআইডি এখানে মধ্যে দাঁড়িয়ে আছে। দেখি চিনি আমরা, হ্যাঁ সিআইডি নাম বলে চিনবি, আমাদের কলিগিরি বাবা। ওকে দেখে আমি এমনি তামসা করে সুবিমল, এই সুবিমল চল তাড়াতাড়ি বাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি চল। আরে ইন্দিরা গান্ধী আসছে, ওই বেটিকেও আজকে তো দেখাতে হবে তো, বলে আমরা চলে এসছি। এটা কোনো প্ল্যান নাই, কোনো প্ল্যানটার কিছু নেই। ওটাকে দেখে এমনি বলে ফেলেছে। এই বেটা কি করেছে, এসপি অফিসের মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে বলছে যে সর্বনাশ হয়ে গেছে, এরকম গিরবান মিশারা তো আবার আজকে অর্গানাইজ করছে নাগেশের মতো, ইন্দিরা গান্ধী করে ডেমনস্ট্রেশন করবে তারা। এই কথা ওই ডিএসপি ওই আমার বন্ধুর উনি শুনেছেন। শুনে কি করেছেন, অফিস থেকে বেরিয়ে আসি এটা তার আমার যে বন্ধুর বাসা এই নাগের বাড়ি, এসে বলছেন এই শালা আবার সমস্যা তৈরি করেছে। বাই দিস টাইম কি হয়েছে, মানে সমস্ত সদরঘাট থেকে একেবারে জানিগঞ্জ পর্যন্ত, আর ওই দিক থেকে একেবারে নসির স্কুল পর্যন্ত সমস্ত রাস্তা ব্লক পুলিশ দিয়ে পুলিশে ছয়লাম। আর উনি এসে ওই আমার বন্ধুকে বলছেন যে ওই শালা আজকে আবার সেই গন্ডগোল পাকাচ্ছে, কিছুদিন আগে মাপ চেয়েছে, কি হয়েছে বলে এরকম ইন্দিরা গান্ধীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। আমাদের কিছু মনে টনে নেই। কিছু সময় ওটার দিকেই ওই আমার বন্ধুটা আমার মাসির বাসায় গিয়ে আমাকে আমার একটু অগ্নি শর্মা, হ্যাঁ এটা তুই এরকম আরেকটা সমস্যা তৈরি করছিস, কি হয়েছে, হ্যাঁ রে তোরা নাকি আজকে আবার ইন্দিরা গান্ধীকে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য তোরা তৈরি হচ্ছিস। আমি তোকে খেয়ে বললো, আরে জামাইবাবু এসে আমাদের খুব গালাগালি করছেন, তুই এরকম অর্গানাইজ করছিস এই না সেই না। আমি তখন হাসতে হাসতে তাদের বললাম যে দেখ আমি আর সুবিমল আমরা সব এইদিকে আসছিলাম, ওই সেইডি থেকে এখানে দেখে আমি এমনি বলে ফেলেছিলাম যে চল আজকে ইন্দিরা গান্ধীকেও দেখাবো আমরা। আর এই বেটা গিয়ে অফিসে বলেছে আর তোর সমস্ত একেবারে তোমার। এরপরে ইন্দিরা গান্ধীর প্রোগ্রামও ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে ভাষা সার্কুলের তখন কিছু কিছু প্রস্তুতি আরম্ভ হলো। পরিতোষ পাল চৌধুরী একদিকে তোমার তিন কংগ্রেস 61তেই জারি হয়েছিল নাকি? 61তে তৈরি হয়েছিল। তারিখটিকে বের করতে পারতে পারি আমি। তো তিন ডিস্ট্রিক্ট কংগ্রেস এমনি যদিও এর সাব ডিভিশন এরা, কিন্তু তাদের ইয়েতে ল্যাঙ্গুয়েজে বলা হতো ডিস্ট্রিক্ট। তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, শিলচর ডিস্ট্রিক্ট, তারা তিন ডিস্ট্রিক্টে কংগ্রেসে মিলে একটা কোঅর্ডিনেশন কমিটি তারা করেছিল এটার বিরুদ্ধে। মানে পাবলিকের রিয়াকশনের ফলে তারা ভাবলো যে আমাদের একটা কিছু করতে হবে। তখন মহিউদ্দিন মুকেশ এরার মতো নেতা ছিল, তারা এইগুলা করেছেন। আর এইদিকে ওই পরিতোষ পাল চৌধুরী এবং অন্যান্যরা, পরিতোষ পাল চৌধুরী সাংবাদিক ছিল, তারাও কি একটা সংগঠন করেছিল, এরা করে তারা তখন প্রচারেও বেরিয়েছে, শহরের মধ্যে প্রচার করে, তারপরে গ্রামাঞ্চলে বেরিয়ে গেছে প্রচার করবার জন্য আর কি, যে ভাষার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে এই নিয়ে। মানে মানুষদের হ্যাঁ শিলচরে ছিল। তো এই প্রস্তুতি চলছিল আর কি, আন্দোলন দানা বাঁধছিল।
এখন আন্দোলন, কারণ যে সমস্ত সংগঠন হয়েছিল, যে সংগঠন হয়েছিল সেই সংগঠনের গ্রাসরুট কতটুকু শক্ত না শক্ত এটা বলা বড় মুশকিল, কিন্তু এটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল, প্রচার চলছিল, চতুর্দিকে প্রচার চলছিল। এর সাথে কোনো স্পন্টেনিয়াস কোনো রিয়াকশন, কোনো আন্দোলন বা কোনো বন বা এমন কিছু হয়নি আমার জানা মতে। তারপর হলো সেই দুর্ভাগ্যজনক ঘটনা, রেল স্টেশনের মধ্যে ফায়ারিং হলো, 11 জন শহীদ হলো। সেই ভুল তথ্যটা হচ্ছে যে অনেকের কাছ থেকে আমি শুনেছি যে ওই দিন আন্দোলনে, ভাষা আন্দোলনে রেল স্টেশনের মধ্যে আমিও ছিলাম, এবং আমি থেকে এখানের মধ্যে ওই রিলিফ টিলিফ কাজ, যেগুলো তোমার খাদ্য বিতরণ, তারপরে ওই যাদের উপরে গোলাগুলি হয়েছে তাদের নিয়ে টানাটানি, এগুলোর সম্বন্ধে আমি ছিলাম। এটা একটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি ছিলাম না ওই দিন, আমি বাড়ি থেকে বেরোয়নি। কিসের জন্য? কারণ তার 2 দিন আগে ওই যে আমার বন্ধুর বোনের জামাই যে, তিনি আমাকে ডাইরেক্টলি গিয়ে ওয়ার্নিং দিয়েছেন যে তুমি শালা যদি ঘর থেকে বেরো সঙ্গে সঙ্গে আমি তোমাকে অ্যারেস্ট করবো, জেনে রেখো, খবরদার বলেছিলাম তোমাকে দেবো। তো গতিকে আমি আর বেরোয়নি, বললাম যে বারবার এই ভদ্রলোক আমাকে বাঁচায়, অমান্য করাটা এটা ঠিক না, এটা উচিত হবে না। আর কিছু করার নেই তো, কারণ অলরেডি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এখানে গিয়ে কী করবো না। গতিকে এই তথ্যটা এটা মানে এটা সঠিক না, আমি ছিলাম না ওই দিন। সত্যি কথা বলতে কি, ভাষা আন্দোলনের মধ্যে আমার কোনো সক্রিয় ভূমিকাই নেই। কিন্তু ভাষা আন্দোলনের পূর্বে যে সমস্ত ঘটনা ঘটেছে আমি তো অলরেডি বললাম, সেটা বললাম। এবং তার পরবর্তীকালে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যেও আমরা কতগুলো ভূমিকা খেলেছি আমরা। ওই কিন্তু এগুলো বিক্ষিপ্ত, সবই বিক্ষিপ্ত। স্যার, আমরা অনেকের কাছে ভাষা আন্দোলনের তথ্য বা ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি। আমরা ওই আগে মানে এখানে যারা হয়তো অনালোচিত এবং অনালোকিত ছিলেন, যেমন আমরা শুনেছি নীলিমা পালের কাছে শুনেছি, আমরা বেবি পুরকায়স্তর কাছে শুনেছি, শ্যামল পুরকায়স্তর কাছে শুনেছি, চিত্রা দত্তর কাছে শুনেছি। তো তাদের কাছে আমরা মোটামুটি একটা ধারণা বা চিত্র আমরা পেয়েছি যে ওরা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। বেবি পুরকায়স্ত এবং সক্রিয়ভাবে একদম মানে ফোরফ্রন্টে থেকে তিনি তারা আপনাদের কথা বলেছিলেন। আমি যে কথাটা বলতে চাইছি, যেহেতু আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে, আপনার একটা নিজস্ব একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে বা একটা ধ্যান ধারণা রয়েছে, সেই জায়গা থেকে বলছি যে ভাষা আন্দোলনটা পরবর্তীতে এই যে মানে 61 সার্কুলার নিয়ে যে রাজনীতির যে খেলাটা, সেই জায়গাটা একটু বলুন না। দেখো, আমি একটা কথা বলি, আমি আন্দোলন বলতে আমরা 2 ধরনের আন্দোলন বুঝি। আমরা একটাকে বলি আমরা ইনডাইরেক্ট, আর একটাকে বলি আমরা ডাইরেক্ট, প্রত্যক্ষ একটা পরোক্ষ। যত সমস্ত আন্দোলন আমাদের জ্ঞানত যত সমস্ত আন্দোলন হয়েছে বেশিরভাগই হচ্ছে ইনডাইরেক্ট আন্দোলন, প্রচারের মাধ্যমে। প্রচার, পুস্তক রচনা, পত্রপত্রিকায় লেখা, মেমোরেন্ডাম দেওয়া, কোনো স্পোরেডিক একটা বন্ড ডেকে দেওয়া, এই সমস্ত কথা। কিন্তু কন্টিনিউয়াস কোনো ধরনের আন্দোলন, এমনকি স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা থেকে যদি আমরা আরম্ভ করি, তাহলে আন্দোলন বলতে আমরা যেটা বুঝি, আমরা বুঝি সেটা হচ্ছে ডাইরেক্ট আন্দোলন। যেটা এমনকি গান্ধীজিও যখন আন্দোলন করেন, একসময় তাকে কল দিতে হয়েছিল 42 সালে যে নাও ইট ইজ টাইম ফর ডাইরেক্ট অ্যাকশন। এর আগে ইনডাইরেক্ট অ্যাকশন মানে কোনো সময় সত্যাগ্রহ, কোনো সময় ডিসওবিডিয়েন্স, আইন ভঙ্গ করা, এই সমস্ত জিনিস হয়েছে। তো এইখানেও আমরা যেটা বলি যে 61 ফায়ারিংয়ের পর এটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ চেঞ্জ আমাদের এখানের মধ্যে হয়েছে। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং 61 ভাষা আন্দোলনের পরে কোনো সত্যিকারের কোনো আন্দোলনই বরাক উপত্যকার মধ্যে কোনো গজিয়ে উঠতে পারেনি। 86 ভাষা আন্দোলন যেটা হঠাৎ একটা স্পোরেডিক, হঠাৎ ওই একদিন 2 দিনের মধ্যে একটা আন্দোলন হয়েছে, ফায়ারিং হয়েছে, 2জন শহীদ হয়েছে, এরকম স্পোরেডিক ঘটনা ঘটেছে।
প্রচুর ঘটনা ঘটেছে। তুমি কৃষকের ক্ষেত্রে বলো, শ্রমিকের ক্ষেত্রে বলো, ছাত্রের ক্ষেত্রে বলো, মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে বলো, সমস্ত জনসাধারণের কথা বলো, সবগুলি হচ্ছে যে যখনই কোনো একটা আন্দোলন হয়েছে, এটা স্পোরেডিক আন্দোলন, হঠাৎ হঠাৎ একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়ে গেছে। তোমার কোনো একটা ঘটনা ঘটেছে, এটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হয়েছে, বাস শেষ। তো আপনি বলছেন যে মানে 61 ভাষা আন্দোলনটা একটা সম্পূর্ণ একটা প্রকৃত আন্দোলন ছিল, ধীরে 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 সেটা গজিয়ে উঠছে, মানে দানা বেঁধে বড় আকারে একটা বিস্ফোরণ হয়েছে। এটা বিস্ফোরণ ঘটেছিল, এই তো শেষ। তো কিন্তু সেটাও যে এই যে ফায়ারিংটা যে ঘটবে, যে এটা এত বড় একটা ঘটনা ঘটে যাবে, এটা কিন্তু এর আগের যে সমস্ত ঘটনা, এটা কিন্তু ইন্ডিকেট করে না যে এত বড় ঘটনা এখানে ঘটে যেতে পারে। কারণ এরকম কোনো বড় ঘটনা হয়েছিল, সেটা ঘটনা হয়েছিল, এরকম কোনো বড় আন্দোলনই হয় না। ভাষা যখন হলো, এত বড় একটা ভাষার উপরে এত বড় একটা সিদ্ধান্ত আসাম সরকার নিয়ে গেল, এবং এটার বিরুদ্ধে যে ধরনের, আমার মতে আর কি, যে ধরনের আন্দোলন এই বরাক উপত্যকার মধ্যে হওয়া উচিত ছিল, সেই ধরনের আন্দোলন হয় না। এটা শুধু দানাটা বাঁচছিল, এবং এটাকে শেষ করে দিয়েছে ফায়ারিং এর সঙ্গে সঙ্গে। এবং এরপরে যত সমস্ত আন্দোলনকারী বরাক উপত্যকার মধ্যে হয়েছে, এটা ছাত্রদেরই বলো, আর মধ্যবিত্তদেরই বলো, শ্রমিকেরই বলো, আর কৃষকেরই বলো, সবই হচ্ছে স্পন্টেনিয়াস অ্যান্ড স্পোরেডিক। হঠাৎ একটা ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছে, ধারাবাহিক কিছু নেই। ইউনিভার্সিটির আন্দোলন আমরা করলাম, বড় বড় সম্মেলন করেছি আমরা, বিশাল বিশাল সম্মেলন, 2টা কনফারেন্স করেছি, যেখানে মধ্যে গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে, শহর থেকে আরম্ভ করে প্রত্যেকটা শ্রেণীর লোক সেখানে মধ্যে উপস্থিত ছিল ডেলিগেট হিসাবে, 700-800 ডেলিগেট, 1-2 দিন পর্যন্ত আমরা কনফারেন্স করেছি। কিন্তু সেই ধরনের কোনো আন্দোলন যে কন্টিনিউয়াস বন্ধ, তারপরে তোমার ঘেরাও, এই সমস্ত কোনো কিছু, এমন কিছু কোনো ঘটনা নেই। সবই কাগজপত্রে, মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। 1961 যে চেতনা, যেটা বলেন 19-এর চেতনা, হ্যাঁ, সেই চেতনা মানে হয়নি। ইতিহাস যখন আমরা বলবো, সত্যিটাই বলতে হতো। এখানে অনেক লোক এটাকে পছন্দ করবে না, কিন্তু কিছু করার নাই আমাদের, যেটা সত্যি সেটা বলতে হবে। আই এম এ প্রোডাক্ট অফ প্রেজেন্ট অ্যান্ড লেবার মুভমেন্ট। আমার যে রাজনৈতিক মতাদর্শ, যেটা সেই কৃষক এবং শ্রমিকদের মঙ্গলের জন্য সেই মতাদর্শ আমার। কিন্তু আমি নিজে বলছি যে সেই ধরনের কোনো কৃষক আন্দোলন এক্সেপ্ট তেবাগা, সেই ধরনের কোনো লাগাতার কোনো কৃষক আন্দোলন সমস্ত বড় হয় না। এমনকি তেবাগা পর্যন্ত আলটিমেটলি কনসেন্ট্রেটেড হয়ে গেছে বড়খলার মধ্যে। কিন্তু যখন তেবাগা যখন হয়েছে, কোথায় হয়েছে? উদারবন্ধে হয়েছে, বড়খলাতে হয়েছে, দোলাইতে হয়েছে, আর কোথাও নয়, আর পার্টলি লক্ষ্মীপুর, আর কোথাও হয় নাই। অথচ স্যার আমাদের এখানে চা বাগান হচ্ছে প্রচুর, সেই চা বাগানের শ্রমিকরা যেভাবে শোষিত, সেখানে মধ্যে মাত্র 2টা বড় ঘটনা। একটা হচ্ছে যেটা হিস্টোরিক্যাল, উন্নবন 1937 যেটা হলো, দ্যাট ইজ দি ফার্স্ট অর্গানাইজড টি স্ট্রাইক ইন ইন্ডিয়া। এটা শ্রমিক সংগঠন এটাকে সংগঠিত করে 45 days ওয়ার্ক শেষ করে রেখে দিয়েছিল ওরা, এবং সমস্ত শ্রমিকদের তখন গ্রামের মানুষ, তার মধ্যে গ্রামের মানুষরা তারা তাদেরকে খাইয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সনৎ দাস, যাকে বলা হতো কাছাড় কিশোরী, তিনি আইডিওলজিক্যালি শ্রমিক এবং কৃষক বিরোধী, কিন্তু উনাবন্দের শ্রমিকদের কিন্তু শেল্টার দিয়েছেন, তাদের খাইয়েছেন। স্যার তখন তো আপনারা যে আপনি যখন থেকেই আপনি আপনার সেই বামপন্থা বিশ্বাসী, বামপন্থী রাজনীতিতে, সেটা মাউজেদঙ্গ হতে পারে, এবং সেটাই আপনাদের তখন মানে আরাধ্য। তো সেই জায়গাতে যে সেই খেটে খাওয়া মানুষদের কথা, তো আপনারা তো অর্গানাইজিং এর ব্যাপারটাতে ছিলেন সাংগঠনিক ক্ষেত্রে, তো সেই জায়গাটা আপনারা কিছু করতে পারলেন না? না, করতে পারলাম না। মূল আইডিওলজি যদি ভুল থাকে, তাহলে সেটা করা যাবে না তো। কারণ সে আইডিওলজি যে আইডিওলজিটা হচ্ছে যে তুমি যদি কারোর যদি মঙ্গল করতে হয়, তুমি তাদের সঙ্গে তুমি একাত্ম হয়ে যেতে হবে, তাদের সঙ্গে তোমার জীবিকাকে, তোমার জীবনটাকে মিলিয়ে দিতে হবে।
মিলিয়ে তারপরে তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, সংগঠিত করতে হবে। তারপর গিয়ে তুমি গিয়ে স্তরে 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 আন্দোলন করে নিয়ে গিয়ে তুমি লাস্টে নিয়ে তুমি নিয়ে যাবে। আমি শহরে বাস করলাম, আমি শহরে বাস করলাম, দুটি পাঞ্জাবি পড়লাম, কাদের মধ্যে একটা ব্যাগ নিলাম, হ্যাঁ, নিয়ে গেলাম, সকালবেলা গেলাম, গিয়ে বসে লেকচার টেকচার দিলাম, দিয়ে সন্ধ্যার সময় চলে এলাম। নিজের জীবন ওরকম ভাবে কাটালাম, এইভাবে কাটালাম, মুখে শ্রমিক দরদির কথা বললাম। এইভাবে হয় না। কারণ দেখো, শ্রমিক সংগঠন প্রথমে এই যে টি শ্রমিক যারা, সেই টি শ্রমিকের মধ্যে প্রথমে ঢুকেছিল গিয়ে কমিউনিস্ট পার্টি। যখন বাগানের মধ্যে বাইরে কোনো লোক ঢুকতে পারতো না গিয়ে, তখন কমিউনিস্ট পার্টির লোকেরা সেখানের মধ্যে ঢুকেছিল গিয়ে। যার জন্য 1937 উদার মধ্যে ওই যে উনাবন্ধের স্ট্রাইক, দিগেন দাশগুপ্ত এরা ঢুকে গেছিল। তারা স্বাধীনতা হওয়ার পর আউট, সমস্ত লেফটিস্ট অর্গানাইজেশন আউট, সেখানে ঢুকে গেল আইএনটিইউসি গিয়ে। আইএনটিইউসি গিয়ে ঢুকলো কীভাবে? দেখালো আমরা এখন সরকার, আমরা নানা ধরনের সুযোগ সুবিধা তোমাদের দেবো, চাল দেবো, ধান দেবো, খাদ্য দেবো, ওয়েজ বাড়াবো, এই করবো সেই করবো, নানা প্রলোভন দিয়ে শ্রমিকদের ভিতরে তারা প্রবেশ করলো। কিন্তু শ্রমিকরা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু তাদের কোনো কালচারাল উন্নতি, কোনো এডুকেশনাল উন্নতি, কোনো লাইফস্টাইলের উন্নতি কিছুই হয়নি। যা আছে তাই আছে। তারপরে দেখো, যে বাগান একসময় একচেটিয়া ছিল সমস্ত তোমার আইএনটিইউসির, কংগ্রেসের, আজকে নাই। আজকে তার থেকে বেশি প্রলোভন দিয়ে চলে গেছে তোমার ভারতীয় বিজেপি পার্টি, ভারতীয় মজদুর সংঘ, বিএমএস। তারা আরো বড় প্রলোভন দিয়ে সেখানে গেছে, হ্যাঁ, লুভে নিয়েছে তাদেরকে সমস্ত শ্রমিকরা। তার অর্থ হচ্ছে যে শ্রমিকদের মানসিকভাবে তাদের দীক্ষিত করা হয়নি। আজকে একজন লোক একটা রাজনৈতিক দলের মধ্যে আছে, আমি চিন্তা করতে পারি না যে একটা লেফটিস্ট সে কি করে গিয়ে বিজেপিতে জয়েন করতে পারে বা কংগ্রেসে জয়েন করতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারি না। স্যার, এই ব্যাপারে এই প্রসঙ্গেই একটা কথা বলি। মাঝখানে আপনি আমাদের প্রয়াত কংগ্রেস নেতা, এই কথাতে আসছি আমি। এখন আমি যে এই কথা বললাম যে কি করে সে কংগ্রেসে জয়েন করে, এখন তো এগুলো প্রশ্ন উঠতে পারে, তাহলে আপনি কি করে কংগ্রেসের মধ্যে গেলেন, কিরবান বিশ্বাস কি করে গেলেন সন্তোষ মহন্ত? তো এটার আর একটা কাহিনী, সেই কাহিনীটা হচ্ছে, আমরা কলেজ থেকে যখন আমরা রিটায়ার করি তখন আমাদের পেনশন ছিল না, আমি কোনোদিন টিউশনিও করি নাই। তখন একমাত্র আমাদের কলেজ থেকে আমরা একমাত্র পেতাম প্রভিডেন্ট ফান্ড, আর কিছু না, নাথিং। প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি, সভ্যমোট হিসাব করে আমি যখন রিটায়ার করেছিলাম, সভ্যমোট হিসাব করে আমি 3 লক্ষ টাকার মতো পেয়েছিলাম। এখন আমার সংসারটা আমি কী করে চালাই? আমার সৌভাগ্য যে ওই সময় আমি রিটায়ারমেন্টের আগে আমারই ছাত্র, আমারই বন্ধু নির্মল ভট্টাচার্য, তারই একটা সহায়তায় আমি একটা সিনিয়র স্কলারশিপ পেয়ে গেছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পেয়েছিলাম। তো ওইটা থেকে যে ইনকামটা হতো সেটা দিয়ে সংসারটা চালিয়েছে কিছুদিন। কিন্তু সেটা যখন শেষ হয়ে গেল তখন ইট ইজ ইন 1998, 97 রিটায়ার করেছি। একটা বছর ভয়ঙ্করভাবে এটা কাটিয়েছি গিয়ে। তো 1998-এর ইলেকশনে সন্তোষ মহন্ত হেরে গেলেন। ইউনিভার্সিটি আন্দোলন তখন আমরা করছি, ইউনিভার্সিটি আন্দোলন চলছে। এর আগে ভাষা আন্দোলন, যেটা শিক্ষার ক্ষেত্রে যে ভাষা, এই আন্দোলন আমরা করছি। ওই আন্দোলনে সন্তোষ মোহন দেবের সঙ্গে বাল্যকাল ছাত্রজীবন থেকে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন তিনি। কিন্তু রাজনৈতিকভাবে আমরা একেবারে পৌলে পাঠ, দুই মেরুতে একেবারে। এটা তিনিও জানতেন, আমিও জানতাম। তো 98-এর ইলেকশনের মধ্যে তিনি হেরে গেলেন। তো হেরে যাওয়ার পর তারপরে তিনি শুনেছেন আমার অবস্থা, এইভাবে আমি খুব কষ্টে কাটাচ্ছি। তখন একদিন তিনি আমাকে ফোন করেছেন। স্যার, আপনি তখন আপনার দুরবস্থার কথা সন্তোষ মোহন দেবের কানে পৌঁছালেন এবং তিনি তখন আপনাকে খবর দিলেন, আমাকে খবর দিলেন তার সাথে দেখা করবার জন্য। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললেন যে এইরকম আমি তো গতবার ইলেকশন হেরে গেছি, আমার 99 আবার ইলেকশন হবে, তো তুমি আমাকে একটু ইলেকশনে সাহায্য করবে নাকি? তো আমি বললাম, দাদা তুমি তো জানো তোমার রাজনীতি আর আমার রাজনীতি কি, এটা তো তুমি জানো। তুমি বলে, না এটার জন্য আমি তোমাকে ডাকিনি, আমি ডেকেছি অন্য কারণে। বলে কি, যেরকম আমার অফিসের যে আমার যে এমপি স্কিম এবং আমার সেন্ট্রাল স্কিম যেগুলা,
এইগুলা পরিণতি খুব খারাপ। এটা নিয়ে 90-তে আমি হেরে গেলাম ইলেকশনের মধ্যে, প্রচণ্ড পরিমাণে সমালোচনা হয়েছে আমার বিরুদ্ধে। তো আমার অফিসের লেখালেখির কাজ এবং ওই সেন্ট্রাল স্কিম এবং আমার এমপি স্কিম যেগুলো, এগুলাকে সমস্ত কিছুকে বাস্তবায়ন করার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই, তুমি নেবে কিনা। তখন আমি তাকে বললাম যে দাদা, আমার তো আর্থিক অবস্থা খুব খারাপ, এরকম খুবই কষ্টে আছি, নিতে পারি, কিন্তু এক শর্তে, তুমি যদি বলো যে তোমার কংগ্রেস পার্টি করতে হবে, তাহলে কিন্তু আমি পারবো না। আর নো সার্কামস্টেন্সেস তোমার পার্টির কোনো কিছু আমি করতে পারবো না। না না, এটা আমি তোমাকে জানি, এটা তোমার করতে হবে না। এবং পরে আমাকে তিনি বলেছেন তার জন্য তার কংগ্রেস পার্টি থেকে তার প্রচুর সমালোচনা হয়েছে, প্রচণ্ড পরিমাণে সমালোচনা হয়েছে, যে একটা নকশালকে নিয়ে আপনি আপনার অফিসের মধ্যে বসিয়ে দিয়েছেন, এই না সেই না এগুলা। কিন্তু তিনি শুনেননি এগুলা। ওই ইউনিভার্সিটিতে যখন আমার বই ওপেনিং হয়, তখনও তিনি এখানের মধ্যে বলেছিলেন যে এই ধরনের অনেস্ট ছেলে আমি পাবো না, তার জন্য আমি তাকে নিয়েছিলাম। এবং এমনভাবে সম্মান দিলেন তখন আমাকে, শুধু তাই নয়, যখন ইলেকশনে প্রচারে বেরোন তখন তিনি পরিষ্কার বলেছেন যে কোনো কংগ্রেসই কোনো ছেলে আমার গাড়ির মধ্যে বসতে পারবে না, আমার সঙ্গে বসবে একমাত্র কৃপাম বিশ্বাস। এখন আমি আসল প্রশ্নে আসি, যে প্রশ্নটাকে, যে সন্তোষ মোহন দেবের এখানে কাজ করতে গিয়ে আমি আমার আইডিওলজিকে কম্প্রোমাইজ করেছি কি করিনি, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। সেখানে আমি বলি পলিটিক্সের মধ্যে দুটো জিনিস আছে যেটা সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে পলিটিক্স করা যায় না। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে ট্যাকটিক্স, পন্থা আর কৌশল। তো কোনো পরিস্থিতিতে পন্থাটা ঠিক রেখে তোমার কৌশলটাকে পরিবর্তন করা যায়। এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি, লেনিনের 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড, দুপা পিছিয়ে থিওরি। সেখানে যখন রাশিয়ান রিভলিউশন যখন হলো, এটা তোমরা শুনো, তোমাদের শিক্ষণীয় ব্যাপার। রাশিয়ান রিভলিউশন যখন হয়ে গেল, তখন প্রচণ্ড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে পড়ে গেল। চতুর্দিকে তো পুঁজিবাদী দেশগুলো এরা নানাভাবে চক্রান্ত করতে আরম্ভ করলো এটাকে ধ্বংস করবার জন্য, এবং তিনি এটাকে ফাইটও করতে আরম্ভ করলেন। করে 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 মোটামুটি কনসলিডেট করে ফেলেছেন, এবং করে তখন দেখলেন যে আমার আরও স্ট্রেংথ জোগাড় করা দরকার, এদেরকে বিরুদ্ধে ফাইট যদি করতে হয়। তো স্ট্রেংথ যদি জোগাড় করতে হয়, তাহলে আমাকে আর এগোতে হবে না, তাহলে আমাকে কৌশলগতভাবে আমাকে পিছিয়ে আসতে হবে কিছু। 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড, 2 স্টেপ আমার পিছিয়ে আসতে হবে, এসে আমাকে স্ট্রেংথ গেদার করতে হবে টু ফাইট দোজ এনিমিজ, ইন্টারনাল এনিমিজ অ্যান্ড এক্সটার্নাল এনিমিজ। ইন্টারনাল এনিমিও তো ছিল, হ্যাঁ, এটা খালি রিভলিউশনটা হয়েছে, কিন্তু সমস্ত কিছু তো আমূল পরিবর্তন হয় নাই। ব্যুরোক্রেসি ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, জুডিশিয়ারি ছিল, সমস্ত কিছু সেই যারদের অর্গানাইজেশন ছিল, সব কিছু। তো একদিনে তো সব কিছুকে ভেঙে দেওয়া যাবে না, কোন দিন এটা সম্ভব না তোমার। তো কৌশলটা পরিবর্তন করে তার পার্টির মধ্যে তাকে বিরোধিতা করা হয়েছিল। তখন কি বলছেন আপনি পিছিয়ে আসতে, যে তুমি যদি পিছিয়ে না আসো, তাহলে তুমি শত্রুর সঙ্গে লড়াই করতে পারবে না, তুমি কোলাপস করে যাবে, কারণ তোমার সেই স্ট্রেংথ নাই এখন। গতিকে আমি সাময়িকভাবে স্থগিত রাখলাম লড়াইটা। একটা ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘটল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন জার্মানি একের পর এক দেশকে দখল করছে, তখন হিটলারের একমাত্র শত্রু হলো, সবচেয়ে বড় শত্রু হলো রাশিয়া, এই কমিউনিস্টরা। তার পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে রাশিয়া। রাশিয়াকে আমার শেষ করতে হবে, কিন্তু রাশিয়াকে শেষ করতে গেলে আগে বাকিগুলোকে একসঙ্গে তো 5টা আঙ্গুল ভাঙা যাবে না, এক এক করে ভাঙা লাগবে। স্টালিন কিন্তু এটা বুঝতে পেরেছিলেন। স্টালিন বুঝে তখন ফ্রান্স, তারপর গ্রেট ব্রিটেন, আমেরিকা সবাইকে তখন বললেন যে আসো আমরা লেট আস ফর্ম অ্যান অ্যালায়েন্স এগেনস্ট দিস ফ্যাসিস্ট ফোর্স। কারণ আজকে পৃথিবীর কাছে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে নট মি, সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে হিটলার। গতিকে তার বিরুদ্ধে আমরা লড়াই করি। কিন্তু গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য ক্যাপিটালিস্ট কান্ট্রিরা তারা দড়ি মাছ নাচই পানি, হ্যাঁ, তাদের তলে তলে মানে ইয়ে হচ্ছে যে আরে হিটলারকে যদি লেলে দিতে পারি রাশিয়ার দিকে, তাহলে তো ও বেটা শেষ হবে। হ্যাঁ, আমাদের কি দরকার এই সমস্ত জিনিসে যাওয়ার জন্য? গতিকে যাবো না এরকম করা আরম্ভ করলো আর কি তারা।
আর দৃশ্য দেখতে তারা বললো যখন ইংল্যান্ড যখন এই অবস্থা তখন স্টালিন কি করলেন যে এরা যখন এই অবস্থা করছে তখন স্টালিন দিলেন একটা মুখ্যম চাল, হিটলারকে বললেন যে নো ওয়ার প্যাক্ট করবে নাকি আমার সঙ্গে। হিটলার দেখলো যে আমি যদি এই রাশিয়াটাকে যদি নিউট্রালাইজ করে দিতে পারি বাকিগুলোকে 3 দিনে শেষ করে দিব আমি। ইয়েস আই এগ্রি, নো ওয়ার প্যাক্ট ওয়াজ সাইন বিটুইন স্টালিন এন্ড টু ডায়ামেট্রিক্যালি অপোজড ফোর্সেস। এখানে পোল অ্যাপার্ট, একটা ফ্যাসিস্ট ফোর্স আর একটা কমিউনিস্ট ফোর্স দুটোর মধ্যে নো ওয়ার প্যাক্ট হয়ে গেল। রাশিয়াকে নিউট্রালাইজ করে দিল স্টালিন, একেবারে হিটলার একেবারে ফ্রান্স থেকে আরম্ভ করে একেবারে ইংল্যান্ডের দুর্গড়ায় যখন পৌঁছলো তখন ইংল্যান্ড বললো রাশিয়াকে যে হ্যাঁ লেটাস কাম এন্ড ফর্ম এন অ্যালায়েন্স। তো স্টালিন কমিউনিস্ট হয়ে হিটলার একটা ফ্যাসিস্টের সঙ্গে কিছুর জন্য প্যাক্ট করলো কৌশলগতভাবে। আপাতত আমি তাকে নিউট্রালাইজ করে আমাকে তৈরি করে দিই, বাইরে যে রাশিয়া নিজেকে কিন্তু প্রিপেয়ার করে নিয়েছে, একেবারে মস্কোর ভিতর পর্যন্ত ঢুকে গেছিল। হাতে হাতে তোমার সমস্ত মস্কোর শ্রমিকরা হাতুড়ি নিয়ে বেরিয়ে আসছে লড়াই করবার জন্য হিটলারের সঙ্গে। এবং রাশিয়া যদি এই মাঠটা না দিত হিটলারকে, তাহলে সমস্ত পৃথিবী হিটলার দখল করে নিত। স্যার, আপনি কি এখনো বিশ্বাস করেন যে সশস্ত্র বিপ্লবী একমাত্র সমাজ পরিবর্তনের পথ? বাই সশস্ত্র খালি সশস্ত্র বিপ্লব যদি বলি আমি তাহলে এটা ভুল হবে। লড়াই নানা ধরনের ইয়ে আছে, যুদ্ধর এবং লড়াই নানা ধরনের প্রক্রিয়া আছে, নানা ধরনের স্টেপ আছে। তুমি সেই স্টেপে যেতে হবে, না গিয়ে যদি মনে করো যে আমি প্রথমে একেবারে জাম মেরে শুরু করে দেবো, যে হ্যাঁ হওয়ার কামস আউট অফ দি ব্যারেল অফ দি গান, গতিকে এই প্রথম দিনই আমি একেবারে বন্দুকের নল দিয়ে আমি চালিয়ে দেবো, তাহলে বিপ্লব। এটা বিপ্লব না। এটা কোয়ালিটি আমি যদি চট করে যদি বলি যে হ্যাঁ আর্মস রিভলিউশন এটা হচ্ছে থিওরি, কিন্তু এই থিওরিটাকে যদি বাস্তবে প্রয়োগ করতে হবে তাহলে তুমি তীর ধনুক থেকে আরম্ভ করতে হবে। তো তোমাকে গ্রাসরুট লেভেল থেকে আরম্ভ করতে হবে তোমাকে। তুমি যে বিপ্লব করবে সে যদি বিপ্লব না বুঝে তাহলে তুমি কি হাতিয়ার চালাবে? এই জায়গাটাই একটা প্রশ্ন স্যার, এখানে কতজন বিপ্লব করছেন? একজনও না। বিপ্লব নিয়ে লম্বা চড়া মানে লেকচার তো দেন অনেকেই। কারণ দেখো, তুমি গ্রামের মধ্যে আমি শেল্টার নিয়েছি গিয়ে কৃষকদের মধ্যে গিয়ে প্রচার করছি, এই করছি সেই করছি। রাত্রের অন্ধকারে আমি কি করছি, আমি 2-3 জন নিয়ে গিয়ে একটা জমিদারকে মেরে দিলাম, বা একটা পুলিশকে মেরে দিলাম, বা একজনকে মেরে দিলাম। মেরে কি করলাম, আমি গ্রাম থেকে পালিয়ে গেলাম। পরের দিন কি হলো, পুলিশ দলে পুলিশ এসে ঢুকে গ্রামের উপরে সমস্ত মানুষদের অত্যাচার শুরু করলো, সমস্ত মানুষদের। তো এই মানুষ কি তোমাকে সমর্থন করবে? এটা কি বিপ্লব নাকি? এটা কোন ধরনের বিপ্লব? সিনিয়র চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এই কথা বলে কি সর্বনাশটা করলে তুমি সমস্ত ভারতবাসীর ন্যাশনাল সেন্টিমেন্ট, যেটা জাতীয় মনোভাব যেটা, সেটাকে শেষ করে দিলে। যে আরেকটা দেশের মানুষকে আমার দেশের মধ্যে চেয়ারম্যান বসিয়ে দিচ্ছে। তোমরা জানো না যে ভারতবর্ষ থেকে 3-4 জন এই নকশাল টপ লিডার চায়নাতে গেছিলেন, যাওয়ার পরে গিয়ে চৌনলাইয়ের সঙ্গে প্রথমে দেখা হওয়ার পরে চৌনলাই ঘর থেকে বের করে দিয়েছে। বলছে তোমরা তো আমাদের সর্বনাশ করে দিয়েছো, আমরা তো মনে করেছিলাম যে তোমার ইউ আর ফলোয়িং দি মাও সেতুংস রিভলিউশনারি প্রসেস, কিন্তু তোমরা তো এগুলো তো টেরোরিজম করছো। হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট চাইনাস চেয়ারম্যান ইজ আওয়ার চেয়ারম্যান? আমাদের চেয়ারম্যানকে তোমাদের চেয়ারম্যান কিসের জন্য করতে দিব আমরা? আর তুমি চিন্তা করেছো তোমার দেশের মানুষের মানসিকতা, ন্যাশনাল ফিলিংটাকে, সেন্টিমেন্টটাকে তোমরা ঘা দিচ্ছ। কারা গেছিলেন বলছিলেন? নাম বলছি না আমি আবার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে তারপরে দাঁড়াও আর একটা এরপরে ঘটনা বললাম, রাশিয়া ঘটনা। চীন রিভলিউশন যখন হয়, মাও সেতুং যখন বা আন্ডার মাও সেতুংস লিডারশিপ যখন চাইনিজ রিভলিউশন যখন হয়, তখন চাইনিজ লিডার হচ্ছে চিয়াং কাই শেক, এবং চিয়াং কাই শেকে মাও সেতুংকে নির্বংশ করে দিয়েছিল। মাও সেতুংয়ের ওয়াইফ, মাও সেতুংয়ের ছেলে, মাও সেতুংয়ের মা বাবা সবকে মেরে ফেলেছিল। খালি মাও সেতুংকে ধরতে পারেনি, ধরলে শেষ করে দিত। এবং এই চিয়াং কাই শেকের বিরুদ্ধেই তখন চাইনিজ রিভলিউশন হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল তখন এই অ্যাক্সিস পাওয়ার, যেটা মানে ইটালি, জাপান, চায়না, ইটালি, জাপান আর জার্মানি, এই তো অ্যাক্সিস পাওয়ার।
জাপান কি করলো? জাপান এসে চায়নাকে আক্রমণ করে বসলো। আক্রমণ করে না, শুধু চায়নাকে দখলও করে বসলো। তখন মাও সেতুং বললেন যে আমাদের দেশের সার্বভৌমত্ব আজকে জাপানের হাতে চলে যাচ্ছে, নাও উইল হ্যাভ টু স্টপ আওয়ার রিভলিউশন। এবং তিনি চিয়াং কাই শেককে বললেন যে দেশ বাঁচাও, শত্রুরা থেকে দেশ বাঁচাও, চলো লেট আস ফরগেট অ্যাবাউট আওয়ার এনিমিটি টেম্পোরারিলি, লেট আস এন্টার ইন্টু অ্যান অ্যালায়েন্স। কৌশল চিয়াং কাই শেককে নিউট্রালাইজ করে দেওয়া। চিয়াং কাই শেক তো দুর্দর্শ হয়ে বললো যে না, আমি তোমার সঙ্গে আমি যুদ্ধ, মাই এনিমি ইজ ইউ, তোমাকে আমি শেষ করবো। আর মাও সেতুং বলছে ইউ আর নট মাই এনিমি ইজ জাপান। এটা হচ্ছে কৌশল। তুমি আমার এনিমি না, এই মুহূর্তে না, তুমি আমার এনিমি। আমার শত্রু হচ্ছে জাপান। চিয়াং কাই শেক রাজি না হওয়ার পরে একদিন একটা পার্টি কল করেছে, তার জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেলরা একটা পার্টি কল করেছে। সেই পার্টির মধ্যে চিয়াং কাই শেককে ইনভাইট করেছে। চিয়াং কাই শেককে অ্যারেস্ট করে ফেলেছে তারা, করে বলছে যে এই পেপারের মধ্যে সাইন করো, সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ মাও সেতুং টু টেম্পোরারিলি স্টপ ওয়ার উইথ হিম অ্যান্ড ফাইট দি জাপানিজ ফোর্সেস। তারপরে জয়েন্টলি তারা জাপানকে ফাইট করলো, জাপানকে তাড়িয়ে দিল, দেন এগেইন দি রিভলিউশন স্টার্টেড। দিজ আর কৌশল। না স্যার, যে কথাটা বলছিলাম যে আজকের দিনে যে ধর্মের উসুরি দিয়ে যেভাবে রাজনীতি সমাজনীতি চলছে, সেই জায়গাটায় আজকে বামপন্থা পায় নেই। সিপিএম বলুন, সিপিআই বলুন, সিপিআইএমএম বলুন, যতগুলো বামপন্থী দলকে আমরা জানি বা বামপন্থী রাজনীতিকে আমরা চিনি, তার বিন্দু বিসর্গ নেই, শুধু পেপারে বিবৃতি দেওয়া ছাড়া। আর 4-5 জন দাঁড়িয়ে একটু শিলচরের চিত্র বা পুরো সর্বত্রই সেই জায়গায় থেকে আপনি কি মনে করেন স্যার ভারতবর্ষে আর কোনোদিন বামপন্থা ঘুরে আসবে? সেটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আসবে। ট্রুথ উইল হ্যাভ টু প্রিভেইল। দেখো একটা এক্সাম্পল দিই। ধরো বিহারের মধ্যে যে সিপিএমের লিবারেশন, যেটা দীপঙ্কর ভট্টাচার্য যে গ্রুপটা, এরা কিন্তু এখনো তোমার মানুষের মধ্যে আছে। এরা এখনো কোনো বিপ্লবী পদক্ষেপের মধ্যে যায়নি। এই ইলেকশনে তো, এই ইলেকশনে 19টা না কতটা এমএলএর পোস্ট জিতে গেছে তারা, তারা মানুষের মধ্যে কাজ করছে। এখানে মানুষকে এডুকেট করছে, এখনো বিপ্লবের কোনো কথাবার্তা বলছে না তারা। আলটিমেট এই মোটা তারা তাদের, কিন্তু এই সমস্ত কথাবার্তা এখনো বলছে না। দেখছে মানুষের চেতনা এমন এক লেভেলের মধ্যে যে আননেসারি এই আর্ম স্ট্রাগল, বিপ্লব, এই সমস্ত বলে কোনো লাভ নেই। আগে মানসিক বিপ্লবটা আনো, তারপরে দেখবে মানুষ, এরপরে দেখবে একসময় মানুষরা নিজেরাই ফিল করছে যে হ্যাঁ কাজটা চলছে, এই কাজটা চলছে খুব। হ্যাঁ, আর এই যে মাওবাদী যাদেরকে বলা হয়েছে মাওবাদী, হ্যাঁ, এদের আমি ওই মার্কসিস্ট ল্যাঙ্গুয়েজে আমি বলি, দে আর সফিস্টিকেটেড ডেকয়েট। এই ভারতবর্ষের সরকার, ইডিয়ট সরকার, মাওবাদী বলে সবকে জেলের মধ্যে ঢুকাচ্ছে। হ্যাঁ, আর ওই মাওবাদীর নাম দিয়ে এরা কি করছে, ওই নিরীহ মানুষ সোলজারগুলোকে মারছে, যেখানে মধ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে গিয়ে মারছে। সাহস নাই সামনাসামনি এসে লড়াই করার কারোর সঙ্গে। হ্যাঁ, আর নাম হচ্ছে মাওবাদী। মাও সেতুংকে বদনাম করা, এটা কোনো মায়ের কোনো পলিসি না। মাও জীবিত থাকলে এদেরকে শুলে চড়াতেন সবাইকে। স্যার আরেকটা কথা, আরেকটা প্রসঙ্গ, আমরা শেষ করে নেব এখনই, শেষ দিকে আসছি না তো। গতিকে এই যে কৌশল, যেটা এখন সন্তোষ মোহন দেবেরিকার মধ্যে যে আমি কাজ করেছি, এটা অফিসিয়াল কাজ করেছি, আমি কোনো রাজনৈতিক কাজ করিনি। এবং এটাও এটা আমার একটা জীবনের তাগিদে, জীবিকার তাগিদে, এবং এটাও একটা কৌশল। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে আমি মনে করি বিজেপি হচ্ছে সবচেয়ে বড় শত্রু পলিটিক্যালি। ডোন্ট গো টু রিভলিউশন ইয়ে। পলিটিক্যালি বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি বিজেপি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু। তো বিজেপির বিরুদ্ধে যে লড়াই করবে আমি তাকে সাপোর্ট করবো। এটা আমার কৌশল। ঠিক আছে স্যার, যে কথাটা বলছিলাম স্যার, আসামে সবসময় দেখা যাচ্ছে যে সরকারই আসুক না কেন ক্ষমতায়, যে দলেরই সরকার আসুক না কেন, বরাক উপত্যকার সঙ্গে একটা ব্যাপারটা দীর্ঘদিন থেকে, এখন বরাক উপত্যকাটাকে যে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল সেটা ঐতিহাসিকভাবে সত্য, এবং সেটা আপনারা জানেন, সবাই জানে। তো অনেকেও আবার আওয়াজ তোলেন যে পৃথক বরাক। তো আপনি কি সেই সমস্যার সমাধান কি পৃথক বরাকের মধ্যেই দেখেন, না আসামের মধ্যে থাকলে পরে বরাকের উন্নতি বা সবকিছু ব্যাপারটা থাকবে, সেটা বলেন না বিমতি সুলভ আচরণটা থাকবে, যেটা অভিযোগ উঠে? এটা সম্বন্ধে আমার একসময় আমার এই মতামত ছিল যে পৃথক বরাক না,
পৃথক পৃথক হয়ে এটা কোনো সমাধান হবে না। মানুষের যে অবস্থা, মানুষের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, হ্যাঁ, তাহলে এই পৃথক এটা করে এটা কোনো লাভ নেই। কিন্তু ফ্যাক্টস ইন পলিটিক্সের ফ্যাক্টস, পলিটিক্সের যে সমস্ত কম্পোনেন্ট, এই সমস্ত জিনিসের যে আমরা ছিট দেখি, আমরা যেটা পলিটিক্যাল সায়েন্স পড়াই বা পলিটিক্সের যেগুলো আমরা বুঝি, সেখানে কতগুলা ফ্যাক্টরকে মেনে নিতে হয়। সেই ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে যে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইউনিটি। জিওগ্রাফিক্যাল ইউনিটি, দেন কামস ল্যাঙ্গুয়েজ, কালচার, ইকোনমি অ্যান্ড আদার থিংস, এগুলো আসে। হিস্টোরিক্যালি এবং জিওগ্রাফিক্যালি দেখো যে বরাক উপত্যকা, ইট ইজ নট এ পার্ট অফ আসাম, ইট ইজ এ সেপারেট পিস অফ ল্যান্ড হুইচ ইজ আমি ওই সমস্ত জিনিস চাই। তুমি জিওগ্রাফিক্যালি দেখো, ইট ইজ এ সেপারেট পিস অফ ল্যান্ড, অরিজিনালি বিলংস টু মেঘনা ভ্যালি। এটা মেঘনা ভ্যালির একটা অংশ। এটা ব্রিটিশরা তাদের স্বার্থে এটাকে টুকরো করে মেঘনা ভ্যালি নাম শুনরা ভ্যালি, কিন্তু আসলে এটা মেঘনা বেসিন, এটা মেঘনা বেসিন। তো এটা আলাদা দেখো। এবং তুমি ইতিহাসের ঘটনাগুলো যদি দেখো, যেখানেই দেখবে জিওগ্রাফিক্যাল ইউনিটি ছিল না, সেটা ভেঙে গেছে, আলটিমেটলি ভেঙে গেছে গিয়ে। বাংলাদেশ ভেঙে গেছে, জিওগ্রাফিক্যাল ইউনিটি ছিল, ভেঙে গেল। তুমি ওই মধ্যযুগে যদি যাও তাহলে দাক্ষিণাত্য আর আর্যভট্ট, মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল কিসের জন্য? দাক্ষিণাত্য যেহেতু জিওগ্রাফিক্যালি বিন্দাস মাঝখানে, হ্যাঁ, সেই দাক্ষিণাত্যকে সামাল দিতে গিয়ে তোমার মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। কারণ সেই ভৌগোলিকতা নাই, এইখান থেকে ওইখানে গিয়ে সামাল দেওয়া তার পক্ষে সম্ভব হতো না তোমার। এরকম বুড়ি ঘটনা আছে তোমার। আপনি মনে করছেন যে বরাক ভ্যালিও একদিন? আমার তাই বিশ্বাস, আলাদা হইবেই। আমার তার বিশ্বাস, যেহেতু ভৌগোলিকভাবে তার একতা নাই, যেহেতু ভাষাগত কোনো মিল নাই, সংস্কৃতিগত কোনো মিল নাই, ইকোনমিক্যালিও তোমার মিল নাই, হ্যাঁ, গতিকে আমি মনে করি যে এটা আলাদা হতে বাধ্য। আমি এটা বিশ্বাস করি আর না করি, এটা সেপারেট কথা, অন্য কথা। আমরা আজকে অনেকক্ষণ, দীর্ঘক্ষণ শ্রদ্ধেয় গিরিবান বিশ্বাস, যিনি আমাদের এতদ অঞ্চলের একটি আলোচিত নাম, আজকে বয়সের ভারে নুব্জ, অসুস্থ শারীরিকভাবে, তারপরেও আমাদেরকে অনেক গল্প করলেন, অনেক কথা বললেন, তার জীবনের কথা, বরাক উপত্যকার রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা। আশা করি ঈশান বাংলার যারা দর্শকরা রয়েছেন, একটা কথা আমি একটা সাবধান মানে উচ্চারণ করতে যাচ্ছি, যে শিক্ষার ক্ষেত্রে যে অসমীয়া ভাষাকে চাই চাপানো, অসমীয়া ভাষার বিরুদ্ধে আমি নই। যে যত বেশি ভাষা শিখতে পারবে সে তত বেশি নমস্য। অসমীয়া শিখুক, তেলেগু শিখুক, আমার কোনো কথা নাই। কিন্তু একটা ব্যাপারে আমি এখনো সাবধান করে দিতে চাই, যে যারা কেউ যদি মনে করেন যে ভাষা উপরে যে আক্রমণ এটা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু তাহলে ভুল হবে। কারণ শিক্ষার মাধ্যম, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম যখন অসমীয়া করা হয়েছিল কম্পালসারি, এটার বিরুদ্ধে বরাক উপত্যকার শিক্ষকরা আন্দোলন করেছিলেন, অন্যরা কেউ করেনি, শিক্ষকরাই করেছিলেন। শিক্ষা সংরক্ষণ সমিতির আগে থেকে, এরপরে শিক্ষা সংরক্ষণ করেছে। যখন ফার্স্ট যেটা কনফারেন্স হয়েছিল, যেখানে মধ্যে আব্দুল জলিল প্রেসিডেন্ট ছিলেন, এবং এরপরে শিক্ষা সংরক্ষণ তোমার মেহরাব আলী সাহেবকে প্রেসিডেন্ট নিয়ে করা হয়েছিল, তখন এটাকে 10 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। তখন আন্দোলন করা হয়েছিল যে ঠিক আছে, ইংরেজি থাকবে 10 বছরের জন্য। এরপর এটা এক্সটেন্ড হচ্ছে এখনো কিন্তু এটা উড্র হয়নি সার্কুলার, স্থগিত, সেটা এক্সটেনশন চলছে। সমানভাবে 5 to 7 and 8 to 10 সেকেন্ডারি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টেজে যে ক্যারিকুলাম তৈরি করেছিল, যে ক্যারিকুলামের মধ্যে তখন খুব ইনডাইরেক্টলি, খুব বুদ্ধি করে কি করেছিল, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার আসামিজ, এ পড়বো হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ, আর যার আসামি নাই এ কিন্তু আসামি ভর্তি হইব। এটা হলো 5 to 7।
আর 8 to 10 ওই ঠিক সেভাবেই এই থার্ড ল্যাঙ্গুয়েজটা অসমীয়াদের জন্য হিন্দি আর অন্যদের জন্য ওই ইনডাইরেক্টলি ঘুরে আসে এটা করতেছে গিয়ে এর মধ্যে হইতেছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ফুটনোটের মধ্যে দিতেছে যে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ নট আসামিজ, থার্ড ল্যাঙ্গুয়েজ ইজ আসামিজ। এবং এই বিপদ এখন পর্যন্ত আছে, এক্সিস্ট করে। এখন পর্যন্ত আছে। ওই রিসেন্টলি আমি এবার শুনলাম যে কি ওইরকমই। কারিকুলাম নাকি কি আবার এটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। তো এই যে প্রথমে যে সার্কুলার যে সেকেন্ডারি বোর্ডে যেটা করেছিল, যেটা আমি বললাম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আসামিজ ও রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ যার আসামিজ তার হিন্দি, আর যার রিজনাল ল্যাঙ্গুয়েজ যার আসামি নাই হে অসমীয়া ফর্তিব থার্ড ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু স্থগিত, এটাও এখন স্থগিত চলতেছে। হিতেশ্বর সাকিয়া ইয়া এটারে কিছুটা মোটিফাই করছিল তোমার, কিন্তু থ্রেট স্টিল পারসিস্ট। সো আই অন বিহাফ অফ মাই সেলফ warn the people of Barak Valley that danger still persists. যতগুলো কথা বলেছি এর মধ্যে যদি কোথাও আমার কোনো ভুল থাকে, কারণ আমাদের মেমোরি অনেকটা ইয়ে হয়ে গেছে, বহু পুরনো ঘটনা আর অনেকদিন ধরে প্র্যাকটিসও নাই, গতিকে এর মধ্যে যদি কোনো ভুল থাকে বা কোনো ভুল তথ্য থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। আমার সীমিত অবস্থা বুঝে আমাকে ক্ষমা করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক কষ্ট করে কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।